আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে ওয়েজেস পেমেন্টের আরেকটা সিস্টেম। লাস্ট আমরা টাইমলেস সিস্টেমটা করে ফেলেছি, ঠিক আছে, যেটা গোপাল অতনুকে বলেছিল, এবং তার সুবিধা অসুবিধা অ্যাপ্লিকেবিলিটি এগুলো আমরা বুঝে নিয়েছিলাম। আজকে সেই ওয়েজেস পেমেন্টের আরও যে সমস্ত সিস্টেমসগুলো রয়েছে সেই সিস্টেমসগুলোর আরেকটা সিস্টেম আজকে পড়ব, যেটার নাম হচ্ছে পিস রেট সিস্টেম। এই যে পিস রেট সিস্টেমটা রয়েছে, এই পিস রেট সিস্টেমটা কিন্তু আমরা টাইম রেট সিস্টেমের পরেই পড়ব, তাহলেই এটাকে আরও ভালো করে আমরা বুঝতে পারবো। কেন? কারণ টাইম রেট সিস্টেমের মধ্যে যে সমস্ত ডিমেরিটসগুলো ছিল সেই সমস্ত ডিমেরিটসগুলো যেন আরেকটা ডেভেলপ সিস্টেমের মাধ্যমে কিছুটা হলেও সলভ করা যায়, তবে না গিয়ে এই পিসের সিস্টেমটা এসছে। টাইম রেট সিস্টেমের মধ্যে একটা কী ছিল? টাইম রেট সিস্টেমের মধ্যে ছিল যে আজকে যে কন্ট্রোল করার ব্যাপারটা, অর্থাৎ এই যে এই পয়েন্টটা অসুবিধার মধ্যে যেটা ছিল, যে কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, যে আজকে তারা তো জানে যে আমি 9 ঘন্টার কাজটা যদি 5 ঘন্টাও করে দিই, আমি যেই টাকা পাবো 9 ঘন্টার কাজটা 9 ঘন্টা করলে আমি সেম টাকাই পাবো। তাহলে কি দরকার আছে নিজের এফিসিয়েন্সিটা দেখিয়ে কাজটা বেশি করে দেওয়ার, ঠিক আছে? বা এরকম অনেকজন আছে যে ঠিক আছে শুয়ে বসে কাটিয়ে সে মাসের শেষে মাইনেটা তুলে নিচ্ছে। তো যার ফলে একটা কোম্পানিকে কি কন্ট্রোল করা দরকার আছে কস্ট। এবার কন্ট্রোল করতে গেলে সেটা টাইমলেস সিস্টেমের মতন সেরকমভাবে করা যাচ্ছে না। তারপর আরও কিছু ডিমেরিট দেখেছিলাম, এখানে তো অনেক কিছু আছে। আরও ডিমেরিটস কী ছিল? এই যে এক একটা যে এমপ্লয়ি আলাদা আলাদা যে এফিসিয়েন্সি, আলাদা আলাদা যে দক্ষতা, সেই দক্ষতাগুলোকে কিন্তু সেরকমভাবে কনসিডার করা হচ্ছিল না টাইমলেস সিস্টেমে। বা ক্ষতিটা কাদের হচ্ছিল? যারা এফিশিয়েন্ট লেবার্স বা ওয়ার্কার্স, তাদের ক্ষতি হচ্ছিল। কারণ যে 9 ঘন্টার কাজটা 5 ঘন্টায় করছে সে যে দিনের শেষে মাইনে পাচ্ছে, আর যে ইনএফিশিয়েন্ট অর্থাৎ 9 ঘন্টার কাজটা যে 9 ঘন্টায় করছে সেও একই মাইনে পাচ্ছে। তার মানে আলটিমেটলি ক্ষতিকর হচ্ছিল এফিশিয়েন্ট এমপ্লয়িজদের। তো এই কারণে সেই ধরনের ডিমেরিটসগুলোকে রিমুভ করার জন্য আরেকটা যে ওয়েজেস কম্পিউটেশনসের মেথড ইনভেন্ট করা হয়েছে সেটাই হচ্ছে এই পিস রেট সিস্টেম, ঠিক আছে? এই পিসের সিস্টেমটাকে একটু নর্মালি বুঝে নিই। পিস রেট সিস্টেমে এইখানে যদি আমরা রেমুনারেশন লিখি তাহলে সেইটা আমরা বার করবো কীভাবে? রেমুনারেশনস ইকুয়ালস টু নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, অর্থাৎ কতটা ইউনিট তৈরি করা হয়েছে, কতটা ইউনিট তৈরি করা হয়েছে, আর এক একটা ইউনিটের প্রাইস কত, প্রাইস পার ইউনিট। কথাটা বুঝতে পারলি? তার মানে আজকে কেউ একজন, ধর আমি রামের এক্সাম্পলটাই নিই, যে আজকে রাম যদি টোটাল প্রোডাকশনস করে থাকে 400 ইউনিটস, ঠিক সেই জায়গায় এক একটা ইউনিটের যদি কস্ট আমরা ধরে নিই ধর 10 টাকা করে, যে তুমি এক একটা তৈরি করবে 10 টাকা করে, তাহলে তুমি পাবে, তাহলে রাম টোটাল রেমুনারেশনস কত পাবে? 4000 টাকা। কথাটা বুঝতে পারলি? আর এই যে পিস রেট সিস্টেম, এই পিস রেট সিস্টেমে অনেকগুলো টাইম রেট সিস্টেমের কিন্তু ডিমেরিটস বা শর্টকামিংসগুলো কিন্তু রিমুভ করা পসিবল হচ্ছে। যেমন এই সিচুয়েশানে কিন্তু একটা এফিসিয়েন্সির ব্যাপার এসে পড়ছে। ওই একই টাইমের মধ্যে কে কতটা ইউনিট তৈরি করতে পারে, আর যতটা ইউনিট তৈরি হবে একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউতে ততটাই উপকার। আর যে যতটা ইউনিট তৈরি করতে পারবে, অর্থাৎ যেই এমপ্লয়ি যতটা এফিসিয়েন্ট হবে সে ততটাই বেশি তৈরি করতে পারবে, তার মানে সে তার এফিসিয়েন্সির ভ্যালুটা এখানে পাবে এই সিস্টেমে। কথাটা বুঝতে পারলি? তার মানে এই সিস্টেমের মাধ্যমে কিছুটা, এই সিস্টেমের মাধ্যমে কিছুটা বা কয়েকটা ডিমেরিটস যেগুলো ছিল কিসের? টাইম রেট সিস্টেমের, সেই সমস্ত কিন্তু শর্টকামিংসগুলো কিছুটা রিমুভ করা পসিবল হলো। কিন্তু তাও আমরা এটাকে একদম ডিটেইলসে পড়বো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাই, পিসের সিস্টেম মানে কে কতটা পিস তৈরি করেছে আর এক একটা পিসের জন্য সে কত করে পাবে। যদি মাল্টিপ্লাই করে দিই সেখান থেকে বেরিয়ে আসবে যে তাহলে সেই এমপ্লয়ি কতটুকুনি রেমুনারেশনস পাবে কোম্পানির কাছ থেকে, বা কোম্পানি কতটুকুনি তাকে রেমুনারেশনস দেবে। বুঝতে পেরেছিস? এবারে সুবিধা অসুবিধাগুলো আমরা একটুখানি জেনে নিই। বুঝতে পেরেছিস?
প্র্যাকটিক্যালি যদি জিনিসগুলোকে রিয়ালাইজ করিস আর যদি টাইম রেট সিস্টেমের সাথে যদি রিলেট করে পড়িস তাহলে দেখবি জিনিসগুলো একদমই সহজ হয়ে যাবে। বোঝা গেল? এই আমরা পড়া শুরু করলাম পিসে সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট, উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির হার পদ্ধতি। ডেফিনেশনসটা দেখিনি কি এখানে ডিফাইন করছে, যে পদ্ধতিতে কাজের বা উৎপাদনের পরিমাণ মজুরি প্রদানের ভিত্তি হিসাবে গ্রহণ করা হয়। ভালো মতন শুনবি কি বলল, যে পদ্ধতিতে কাজের বা উৎপাদনের পরিমাণ অর্থাৎ কোন এমপ্লয়ি কতটা পরিমাণ উৎপাদন করলো সেটাকে বেস হিসাবে সেই সমস্ত এমপ্লয়িজদেরকে কতটা মজুরি প্রদান করা হবে, সেই কাজ বা উৎপাদনের জন্য শ্রমিক যে সময় ব্যয় করেছে তা আদৌ বিবেচনা করা হয় না। অর্থাৎ এখানে হচ্ছে পিস রেট, অর্থাৎ তুমি কতটা ইউনিট তৈরি করেছো সেটা বলো। এক একটা ইউনিট বা টোটাল তৈরি করতে তোমার কত টাকা বা কতটা সময় লেগেছে সেটা এখন আমার দেখে লাভ নেই, সেটা আমি দেখবো না। ঠিক আছে, তাকে উৎপাদনের পরিমাণ ভিত্তিক মজুরির হার পদ্ধতি বলে। আরেকবার কি আছে ডেফিনেশনসটার মধ্যে, ডেফিনেশনসটা এটাই বলছে যে যখন নাকি মজুরি প্রদানের ক্ষেত্রে বা ডিটারমিনেশনসের ক্ষেত্রে একজন এমপ্লয়ি কতটা পরিমাণ দ্রব্য উৎপাদন করলো সেটাকে কনসিডার করা হয় এবং সেই কতটা সময় কাজ করলো সেটাকে কনসিডার করা হয় না, সেই পদ্ধতিটাকেই বলা হয় পিসের সিস্টেম। কিসের জন্য? ওয়েজেস পেমেন্টের জন্য বা ডিটারমিনেশনসের জন্য। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এবার আমরা ডিরেক্টলি কোথায় চলে যাব? সুবিধা অসুবিধাতে চলে যাব। এবার আমরা এই যে পিসের সিস্টেম যেটা রয়েছে এর সুবিধাগুলো এবার আমরা বুঝবো। ঠিক আছে, কারণ প্রত্যেকটা সিস্টেমে নিজস্ব নিজস্ব সুবিধা অসুবিধা আছে, সেই প্রত্যেকটা সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো বুঝলে তবেই সে আমরা পরবর্তীকালে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কোন সিচুয়েশনে কোন সিস্টেমটা আমরা ইউজ করবো ওয়েজেস ডিটারমিনেশনসের ক্ষেত্রে সেটা আমরা সঠিকভাবে ডিসিশনসটা নিতে পারবো। তাহলে আজকে যেটা আমরা পড়ছি পিসের সিস্টেম, তার সুবিধাগুলো কি দেখি। অ্যাডভান্টেজেস অফ পিসের সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। ঠিক আছে, প্রথম কি, সহজ ও সরল পদ্ধতি। আমরা তো দেখলামই কতটা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি এক একটা এমপ্লয়ি রেমুনারেশনস। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ করা খুবই সহজ, তাছাড়া শ্রমিকরাও খুবই সহজেই পদ্ধতিতে নির্ধারণ করা মজুরির পরিমাণ বুঝতে পারে। আর আমরা এটা দেখে নিয়েছিলাম যে যখনই নাকি কেউ কোনো একটা জিনিস বুঝতে পারে না তখন তারা ভাবে কি আমাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। ঠিক আছে, এটা নেগেটিভিটি কিন্তু তার মনের মধ্যে জেনারেট করতে পারে। ঠিক আছে, সেকেন্ড, দরপত্র জমা অর্থাৎ সাবমিশন অফ কোটেশন। মানেটা কি? মানেটা হচ্ছে ধর কোনো একখানা কাজ করতে হবে, কেউ একজন বলছে যে আমি এই কাজটা করাতে চাই, অর্থাৎ টোটাল আমি 1000 খানা জিনিস আমার চাই। এবার সেইটা উনি প্রোডাকশনস করবেন না, সেটা অন্য কোনো ম্যানুফ্যাকচারকে দিয়ে তৈরি করাবে। যেরকমভাবে আমি ধরে নিই অরিজিতে গ্রিলের কারখানা, তো আজকে ধর কোনো সরকারি অফিসের গ্রিল দরকার বিল্ডিংয়ের। ঠিক আছে, এইবার সেই গ্রিলটার জন্য কোটেশন চাইলো যতজন এরকম ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছে। তো ওর বাবা জিজ্ঞাসা করবে যে ঠিক আছে কপিস দরকার এরকম, তখনও বলে দেবে যে এই ডিজাইনের এতগুলো পিস, ওই ডিজাইনের এতগুলো পিস। সেইখান থেকে অরিজিতের বাবা কি করবে যে এক একটা তৈরি করতে এত টাকা লাগবে, এতটা একটা গ্রিল তৈরি করতে এই ডিজাইনের এত টাকা লাগবে, তার মধ্যে ওয়েজেস দিতে হবে এত টাকা। তাহলে টোটাল ওয়েজেস কত দিতে হবে সেটা তো সহজেই বেরিয়ে এসে পড়বে। একজন এত সময় এই একটা ইউনিট তৈরি করে, তার জন্য এত টাকা তাকে দিতে হবে। তাহলে টোটাল এতগুলো আমায় তৈরি করতে হবে, সেটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই, আমি মানে অরিজিতের বাবা মাল্টিপ্লাই করলে উনি বুঝে যাবেন যে ওনার এতগুলো গ্রিল তৈরি করার ক্ষেত্রে কত টাকা ওয়েজেস পেমেন্ট করতে হবে। তো যার ফলে এটাই বলছে যে যখন নাকি পিসের সিস্টেমে এই ওয়েজেসটা পেমেন্ট করা হয় সেটা কিন্তু মারাত্মক রকমভাবে হেল্প করে কোটেশন তৈরি করার ক্ষেত্রে। কথাটা বুঝতে পারলি? একবার পড়ে নিই। যেহেতু এক্ষেত্রে উৎপাদিত পণ্যের একক প্রতি মজুরি বাবদ ব্যয় পূর্ব নির্ধারিত, মানে আগের থেকে এক একটা ইউনিট তৈরি করলে কত টাকা তুমি পাবে সেটা যদি আগের থেকেই ডিটারমাইন্ড হয়ে থাকে, তো যার ফলে যতগুলো ইউনিট তৈরি করবে ততগুলো ইন্টু করে দিয়ে দেবো তোমাকে এতগুলো টাকা। তো যার ফলে সহজে এই কোটেশনটা কিন্তু তৈরি করা যায় এই পিসের সিস্টেমে। তাই তো আগে ভাগে হিসাব করা যায় এবং তার উপর ভিত্তি করে ক্রেতাদের কাছে দরপত্র জমা দেওয়া যায়। বুঝতে পেরেছিস? নেক্সট, উৎপাদন বৃদ্ধি। অবভিয়াসলি আজকে যখনই এমপ্লয়িজরা দেখবে আমি যতগুলো তৈরি করব সেই হিসাবে আমি টাকা পাবো, তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি কী চাইবে? আরও বেশি তৈরি করি, আরও বেশি তৈরি করি, আর পাবজি খেলে বা ঘুরে গল্প করে সময় নষ্ট করবে না। বুঝতে পেরেছিস? তো সেটার পরিণামে কি হবে, একটা বিজনেসের
প্রোডাকশনসটা বেড়ে যাবে, অর্থাৎ স্নেহান কোম্পানির প্রোডাকশনস বেড়ে যাবে। এই ক্ষেত্রে শ্রমিকদের উৎপাদিকা শক্তি বেড়ে যায় এবং একই সময়ে তারা তুলনামূলক বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, ফলে উৎপাদনের একক প্রতি উপরিব্যয় কমে যায়। আর আমরা একটা জিনিস জানি যে আজকে যত ইউনিট বাড়তে থাকবে তত যে কস্ট আছে সেই কস্টের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। যেরকম তোদের একটা এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝাই, দেখ এই এক্সাম্পলটা, এই যে উপরিব্যয় যেটাকে বলা হচ্ছে সেটাকে ইংলিশে বলে ওভারহেড। এটা আমরা ইন ডিটেলসে শিখবো, কোনো ইভেন আমরা জানি এটা আমরা জানি। ওভারহেডটা কী বলতো, ওই যে আমরা যখন কস্ট শিখেছিলাম ওখানে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট এক্সপেন্স ছিল তো, আর তারপরে ছিল ইনডিরেক্ট মেটেরিয়াল। অর্থাৎ টোটাল এক্সপেন্স বা টোটাল খরচের মধ্যে থেকে যদি তুই ডিরেক্টগুলোকে বাদ দিয়ে দিস তাহলে পড়ে থাকবে কোনগুলো, সব ইনডিরেক্টগুলো। ইনডিরেক্ট এক্সপেন্স থাকবে যার মধ্যে ইনডিরেক্ট মেটেরিয়াল, ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট এক্সপেন্স, এই ধরনের জিনিসগুলো, সেই ইনডিরেক্টগুলোকেই বলা হয় ওভারহেড। বুঝতে পারলি? তো আজকে ওভারহেড ধরলাম 10,000। এবার একটা জিনিস দেখ, ইউনিট অফ প্রোডাকশন, এখানে তিনটে সিচুয়েশন ধরলাম। 1000 ইউনিট প্রথমে তৈরি হচ্ছে, তারপর 2000, তারপর 3000। যখন 1000 তৈরি হচ্ছে তখন ওভারহেড পার ইউনিট কত আসছে, 10,000কে ডিভাইড করে দে 1000 ইউনিট দিয়ে, তাহলে আসছে 1 2 3 10 টাকা পার ইউনিট। ঠিক আছে, যদি আমরা ধরি যে তৈরি হচ্ছে 2000 ইউনিট, মানে ইউনিট আরও বেড়ে গেল, তাহলে এই যে 10,000 টাকা যেটা ওভারহেডের অ্যামাউন্ট সেটাকে আমরা ভাগ করব কত দিয়ে, 2000 দিয়ে, তখনই সেটা এসে পড়বে 5 টাকা পার ইউনিট। ঠিক আছে, আর যখনই ওভারহেড পার ইউনিট আমরা ধরবো 3000, তখন সেই 10,000টাকেই আমরা 3000 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে আসবে দেখবি 3.33 এরকম একখানা ওভারহেড পার ইউনিট। তার মানে একটা জিনিস দেখ যে আজকে ওভারহেড যখন 10,000, সেই অবস্থায় যত ইউনিট অফ প্রোডাকশন যখন বাড়তে থাকে তখন পার ইউনিট অফ ওভারহেড কিন্তু কমতে থাকে। আর এইটাই সবসময় বিজনেসের পক্ষে ভালো, যে যত ইউনিট অফ প্রোডাকশনস বাড়বে তখন পার ইউনিটে যে ওভারহেডটা হবে সেটা কম পড়বে, তখনই প্রোডাক্ট কস্ট কম হবে, সেটা কম দামে একটা বিজনেস মার্কেটে বিক্রি করতে পারবে। বুঝতে পেরেছিস? কোন রকম অসুবিধা আছে? তো এই বেনিফিটটা পাওয়া যায় কখন, যখন নাকি ইউনিট আস্তে আস্তে প্রোডাকশনস বেশি হতে থাকে। তো এটা কখন বাড়বে, যখন নাকি পিস রেট সিস্টেমে ওয়েজেস পেমেন্ট করবে একটা কোম্পানি তার এমপ্লয়িজের, কারণ তারা আরও বেশি নিজের দক্ষতা দেখিয়ে প্রোডাকশনস করতে চাইবে। বুঝতে পেরেছিস এই পয়েন্টটা? নেক্সট পয়েন্ট কি আছে, দক্ষতার স্বীকৃতি। অবভিয়াসলি এই জায়গাতে এফিসিয়েন্সিটাকে কনসিডার করা হয়, কথাটা বুঝতে পারলি? যেমন টাইমটা সিস্টেমে কনসিডার করা হয় না দক্ষতাটাকে, কিন্তু এখানে দক্ষতাকে কনসিডার করা হয়, কারণ যার যেরকম দক্ষতা সে সেরকমভাবেই প্রোডাকশনস করবে। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণ পক্ষান্তরে শ্রমিকদের দক্ষতার স্বীকৃতি প্রদান করে। যে শ্রমিক যত বেশি দক্ষ সে তত বেশি উৎপাদন করতে পারে এবং অন্যান্যদের তুলনায় অধিক পারিশ্রমিক উপার্জন করতে পারে। বুঝতে পেরেছিস? নেক্সট হচ্ছে মোট ব্যয় হ্রাস, রিডাকশন ইন টোটাল কস্ট। এটা তো তোরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবি, যখনই নাকি প্রোডাকশনস বাড়তে থাকে তখন পার ইউনিট ওভারহেড কস্ট কমতে থাকে। তার মানে আলটিমেটলি যে টোটাল কস্ট একটা বিজনেসে, সেই টোটাল কস্টটা দিন দিন কমতে থাকে। কিসের জন্য? প্রোডাকশন যেহেতু স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে। বুঝতে পারছিস? নেক্সট আর কি আছে, আর কি সুবিধা পাওয়া যায়? অলস সময় হ্রাস। অবভিয়াসলি যখন সব এমপ্লয়িজরা জানবে যে আমি যেমন কাজ করব সেরকম অনুযায়ী প্রোডাকশনস হবে এবং দিনের শেষে বা মাসের শেষে বা 15 দিন বাদে আমাকে সেই প্রোডাকশনসের ওপরে বেস করেই আমাকে রেমুনারেশনস দেওয়া হবে, তখন ওরা মনে মনে কীভাবে একটু কষ্ট হলে আমি কাজটা ঠিকঠাক মতন করে নিই, অর্থাৎ ওখানে বসে কিন্তু আইডল টাইমটা আর সে কাটাতে চাইবে না। এই ক্ষেত্রে শ্রমিকদের অলস সময়ের জন্য কোনো পারিশ্রমিক প্রদান করা হয় না, ফলে কারখানায় অলস সময়ের পরিমাণ কমে যায়। অলস সময়ের পরিমাণ কমে গেলে অন্যান্য অনেক ব্যয়ও সাশ্রয় হয়। বুঝতে পেরেছিস? আমরা এখানে 5টি আমি করলাম, ঠিক আছে? 5টা আমরা এখানে অ্যাডভান্টেজেসগুলো করলাম, এবার ডিসঅ্যাডভান্টেজেসগুলো করে নেব, জেনে নেব। এইবার আমরা কি দেখব যে পিসের সিস্টেমে যে ডিসঅ্যাডভান্টেজেসগুলো রয়েছে। প্রথমে কি, পণ্যের গুণমান মেনটেন কখনোই করতে পারবি না, কারণ সবাই কি চাইবে, তাড়াতাড়ি আরও যাতে প্রোডাকশনস হয়। তো যার ফলে একটা প্রোডাক্টের যে কোয়ালিটিটা মেনটেন করার ব্যাপার ছিল সেটা মাথা থেকে স্লিপ খেয়ে যাবে, তো অটোমেটিক্যালি কোয়ালিটি কিছুটা হলেও কম্প্রোমাইজ হয়ে যাবে। ঠিক আছে?
অধিক পরিমাণ পণ্য উৎপাদন করার লক্ষ্যে শ্রমিকরা যেন তেনভাবে পণ্যের সংখ্যা বাড়াতে সচেষ্ট হয়, কেননা পণ্য উৎপাদনের পরিমাণ যত বাড়বে তাদের পারিশ্রমিকও সেই পদ্ধতিতে তত বাড়বে, ফলে পণ্যের গুণমান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারলি? সেকেন্ড কি, অধিক তথ্য সংরক্ষণ। স্বাভাবিকভাবেই আজকে টাইমের সিস্টেমে কী আছে, কারা ওই অ্যাটেন্ডেন্স রেজিস্টার দেখবে যে কারা এসছে ব্যাস আজকের দিনে, সেটার ওপর বেস করে মাসের শেষে তাকে টাইম রেটের ওপর বেস করে তাকে ওয়েজেস বা রেমুনারেশনসটা দিয়ে দেওয়া হবে। কিন্তু যখনই এটা পিস রেট সিস্টেম, তার মানে প্রত্যেকটা এমপ্লয়ির আলাদাভাবে কিন্তু রেকর্ড মেনটেন করতে হবে যে কে কোন দিনে কতটা ইউনিট প্রোডাকশনস করলো। তার মানে যখনই বেশি রেকর্ড মেনটেন করা তখন সেটা একটা কোম্পানির দিক দিয়ে হেডেক, একটা ঝামেলা। ঠিক আছে, কাজ বেড়ে গেল। প্রত্যেক শ্রমিকের মজুরি তার উৎপাদিত পণ্যের পরিমাণের উপর নির্ভর করে, ফলে প্রত্যেক শ্রমিকের জন্য উৎপাদিত পণ্যের পরিমাণ সংক্রান্ত যাবতীয় তথ্য আলাদাভাবে রাখতে হয়। থার্ড কি, হাজিরার অসুবিধা, ডিফিকাল্টি ইন অ্যাটেন্ডেন্স। যেহেতু শ্রমিকদের কারখানায় আসা যাওয়ার উপর তাদের মজুরি নির্ভর করে না, তারা যে পরিমাণ পণ্য উৎপাদন করে তার উপর নির্ভর করে, তাই হাজিরা শৃঙ্খলা আনার ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। ব্যাপারটা কি, এখানে তো টাইমলেস সিস্টেমে না, তুমি আসছো না সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে তুমি যতটুকুনি প্রোডাকশনস করবে সেটার উপর বেস করে তুমি তোমার রেমুনারেশনসটা পাবে। তো সেই ক্ষেত্রে এই যে আসার ব্যাপারটা, একটা কম্পালসারি ব্যাপারটা, সেটা কিন্তু সেরকমভাবে তখন মেনটেন করা যায় না। কথাটা বুঝতে পারলি? কোনো একখানে যদি এমপ্লয়িকে বলে তুমি এলে না কেন, তখন উনি বলবে আমি আসিনি, আমার অসুবিধা ছিল, আমি তো কাজটা তুলে দিলেই তো হলো। ঠিক আছে, এই ধরনের কিন্তু রিপ্লাই দিতে পারে এমপ্লয়িরা এমপ্লয়ার্সদের। যন্ত্রপাতি ও কাঁচামালের ক্ষতি, তাড়াহুড়োর মধ্যে কাজ করবে তো যার ফলে মেটেরিয়াল খারাপ হতে পারে, মেশিনারি দুমদাম করে করবে, নষ্ট হতে পারে। অধিক পরিমাণে পণ্য উৎপাদনের লক্ষ্যে দ্রুততার সঙ্গে পণ্য উৎপাদন করতে গিয়ে শ্রমিকরা যন্ত্রপাতির ক্ষতি করে এবং অযথা কাঁচামালের অপচয় ঘটে। ঠিক আছে, তাহলে আমাদের 4টে হলো, আর একটা করে দিই। শ্রমিকদের স্বাস্থ্যহানি, স্বাভাবিকভাবেই যেমন আজকে যদি কোনো শ্রমিকদের মধ্যে এই ব্যাপারটা কাজ করে যে তাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, আর সেটা একটা যত কাজ করবে তত টাকা পাবে। এবার তার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকবে, আমি আরও কাজ করবো, যেটা এখনকার সময় হয় ইয়াং জেনারেশনে, আইটি সেক্টর এই ধরনের জায়গাগুলোতে ঘুম নেই, এই নেই, সারাদিন কাজ করতে থাকে। তারপর একটা সময় কি হয়, একদম শরীর ভেঙে যায়, বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেমস আসতে থাকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, যে এই যে যেহেতু পিসের সিস্টেম, এই পিসের সিস্টেমের ফলে কিন্তু এই ধরনের প্রবলেমসগুলো আসতে থাকে, যে শ্রমিকরা নিজের শরীরের দিকে না থাকে, শুধুমাত্র কতটা আমি প্রোডাকশনস করব সেটার দিকে কিন্তু লক্ষ্য রেখে কাজ করে যায়। অধিক পারিশ্রমিক উপার্জনের জন্য শ্রমিকরা স্বাভাবিক কাজের সময়ের তুলনায় অনেক বেশি সময় কাজ করে, ওভারটাইম। অধিক পরিমাণে পণ্য উৎপাদনে সচেষ্ট হয়, দিনের পর দিন এইভাবে কাজ করার জন্য শ্রমিকদের স্বাস্থ্যহানি ঘটে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, অদক্ষ শ্রমিকদের মধ্যে একটা হতাশা তৈরি হয়, কারণ যে দক্ষ সে তো কম সময়ের মধ্যে অনেকগুলো প্রোডাকশনস করে অনেক সে স্যালারি তুলতে পারছে, কিন্তু যে অদক্ষ সে সেরকমভাবে কাজও করতে পারছে না, যার ফলে সে সেরকমভাবে স্যালারিও পাচ্ছে না, ওয়েজেসও পাচ্ছে না। তখন তার যে বন্ধু যে স্কিল্ড, ঠিক আছে, তাকে দেখে সে খুব একটা অস্বস্তি বোধ করে যে আমি পারছি না কেন, এই ওই হ্যাঁ, তার মেন্টাল ডিপ্রেশনের মধ্যে সে আস্তে আস্তে পড়তে থাকে। তো তার মানে আজকে পিসের সিস্টেমে এই ধরনের প্রবলেমসগুলো হয়, আর এই কারণেই কিন্তু ট্রেড ইউনিয়ন এই পিসের সিস্টেমটাকে কিন্তু খুব একটা বেশি গ্রহণ করে না। বুঝতে পারলি? কারণ এটার মধ্যে এমপ্লয়িজদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশনস তৈরি হয়ে যায়, পার্থক্য তৈরি হয়ে যায়। কোনো অসুবিধা আছে এর মধ্যে? তাহলে আমরা পিসের সিস্টেম কি সেটা বুঝলাম, ডেফিনেশনস, তার সুবিধা কি বুঝলাম, তার অসুবিধা কি বুঝলাম। এবার তার নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেবিলিটি থাকা দরকার, অর্থাৎ কোন কোন সিচুয়েশনে আমরা পিসের সিস্টেমটা ফলো করব। তার মধ্যে একটা সহজ এক্সাম্পল আমি এমনি বলে দিই, সেটা হচ্ছে যখন একটা কাজ রুটিন ওয়ার্ক হয়, মানে একই ধরনের কাজ কন্টিনিউয়াস মোডে হয়, তখন সেই ধরনের কাজের ক্ষেত্রে এই পিসের সিস্টেমটা ইউজ করা যেতে পারে। বা যেই ধরনের কাজের ক্ষেত্রে সেরকম কোনো রকম দক্ষতার প্রয়োজন পড়ে না, সেই ধরনের কাজের ক্ষেত্রে পিসের সিস্টেমটা ইউজ করা যেতে পারে। মানে এই ধরনের কিছু অ্যাপ্লিকেবিলিটি রয়েছে, যে অ্যাপ্লিকেবিলিটিগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে, যাতে নাকি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা এই ধরনের সিস্টেমসগুলোকে সঠিক জায়গায় ইউজ করতে পারি। তাহলে এবার আমরা পিসের সিস্টেমের অ্যাপ্লিকেবিলিটিটা বুঝে নিই। দেখি অ্যাপ্লিকেবিলিটিকে, দেখ অ্যাপ্লিকেবিলিটি অফ পিসের সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। প্রথমেই কি আসছে, যখন উৎপাদনের পরিমাণ সংখ্যায় বা উৎপাদনের অন্য কোনো এককের মাধ্যমে পরিমাপ করা যায়, অবভিয়াসলি যেটা খেয়াল করে দেখ, যে আজকে যদি যে কাজটা করা যায় সেটাকে যদি পরিমাপই না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পিসের সিস্টেম অ্যাপ্লাই করা যায় না, যেটা আমরা টাইমলেস সিস্টেমে এখন অসুবিধার মধ্যে দেখেছিলাম। তার মানে এক একটা কাজ কতটা হচ্ছে সেটা যদি পরিমাপ করা যায়, তবেই গিয়ে তুমি পিসের সিস্টেমটা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। যেমন 1000 ইউনিট তৈরি,
100 কেজি, 10 কিলোমিটার, সেগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায়। তার জন্য সেখানে তুমি এই পিসের সিস্টেমটা ফলো করতে পারো। আর কি, যে ক্ষেত্রে উৎপাদিত উপাদানের গুণমান শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করে না, উনি জাস্ট কাজ করুক, কোয়ালিটি নির্ভর করে মেশিনের ওপর, তাহলে সেই ক্ষেত্রে এই পিসের সিস্টেমটা ফলো করা যেতেই পারে। যখন একই ধরনের পণ্য নিরন্তরভাবে উৎপাদন করা যেতে পারে, মানে একই সমজাতীয় কাজ, যেটা রুটিন ওয়াইজ যে ধরনের কাজগুলো হয় সেই ধরনের ক্ষেত্রেও এই পিসের সিস্টেম ফলো করতে পারি আমরা। যে ক্ষেত্রে শ্রমিকদের কাজের সময় যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ শ্রমিকরা ঘড়ির কাঁটা ধরে কারখানায় আসে এবং কাঁটা ধরে কারখানা থেকে বেরিয়ে যায়, তো সেই ধরনের জায়গাতেও তুই এই পিসের সিস্টেম, মানে এখানে ফাঁকি মারার কোনো ব্যাপার নেই, ওরা কাঁটা ধরে আসবে, ঠিক যখন ছুটি হবে তখনই তারা বেরোবে, এই ধরনের সিচুয়েশনে তুই পিসের সিস্টেমটা ফলো করতে পারবি। তারপর হচ্ছে এইটা দেখ, যখন শ্রমিক ও মালিকপক্ষ উভয় একটি নির্দিষ্ট মজুরির হার সাগ্রহে স্বীকার করে নেয়, অর্থাৎ ওখান থেকে মালিকপক্ষ আর ওখান থেকে হচ্ছে ওয়ার্কার্স, এরা বলছে যে ঠিক আছে আমরা দুপক্ষই রাজি আছি যে আমাদের ওয়েজেসটা পেমেন্ট করা হোক পিসের সিস্টেমে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও এটা স্বীকার করা যেতে পারে। আর একটা আমরা করে নিই, একটা এটা, যখন শ্রমিকরা চাইলে অধিক সময় ব্যয় করে অধিক পণ্য উৎপাদন করার সুযোগ পায়, মানে ওভারটাইমের মাধ্যমে আরও বেশি কাজ করতে পারে, এই সুযোগটা যখন পায় তখন সেটা পিসের সিস্টেমের মাধ্যমেই হয়। যে তুমি যদি আরও বেশিক্ষণ কাজ করো তাহলে তুমি আরও বেশি প্রোডাকশনস করতে পারবে, সেখান থেকে তাহলে তুমি এক একটা পিসে এত করে পাবে। কথাটা বুঝতে পারলি? তো তাহলে আমরা দেখলাম যে এই সিচুয়েশনসগুলোতে আমরা পিসের সিস্টেমটা ফলো করতে পারি। তাহলে পিসের সিস্টেমটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝে নিলাম, ঠিক আছে। তাহলে কটা শিখলাম, আমাদের হলো একটা টাইমলেস সিস্টেম হলো, একটা পিসের সিস্টেম হলো, সুবিধা অসুবিধা আরও কিছু আছে যেটা আমরা পরের ক্লাসে করে নেব।